মিস মিথিলা, এই নিন অ্যাগ্রিমেন্ট পেপার সাইন করে দিন। নির্ঝরের কথাটা শুনে অবাক হয়ে গেল মিথিলা। আজ মিথিলা আর নির্ঝরের বিয়ে, কিন্তু নির্ঝর মিথিলাকে এসব কি বলছে? কিসের এগ্রিমেন্ট পেপার? কিছুই বুঝতে পারছে না মিথিলা। তাই অবাক দৃষ্টিতে নির্ঝরের দিকে তাকিয়ে আছে মিথিলা। নির্ঝর মিথিলাকে আবার বলে উঠল, এক্সকিউজ মি মিস মিথিলা, সাইন দ্য অ্যাগ্রিমেন্ট পেপার। এগ্রিমেন্ট পেপার মানে? এটা কিসের এগ্রিমেন্ট পেপার? আর আমি কেন এই পেপারে সাইন করব? আপনি যদি এই অ্যাগ্রিমেন্টের পেপারে সাইন না করেন তাহলে এই বিয়ে হবে না। নির্ঝরের কথাটা শুনে বাকরুদ্ধ হয়ে গেল মিথিলা। মানে আপনি কি বলছেন এসব? এই এগ্রিমেন্ট পেপারের সাথে বিয়ের কি সম্পর্ক? লিসেন, আমি এত ভনিতা পছন্দ করি না। এই অ্যাগ্রিমেন্ট পেপারে সাইন করলে তবেই বিয়ে হবে, নয়তো এই বিয়ে হবে না। এই নিন, সাইন করুন। এই বলে মিথিলার সামনে একটা কলম আর একটা এগ্রিমেন্ট পেপার রাখলো নির্ঝর। মিথিলা এগ্রিমেন্ট পেপারটা হাতে নিল। এগ্রিমেন্ট পেপারটা পড়ে চমকে গেল মিথিলা। মিথিলা নির্ঝরকে বলল, এইসবের মানে কি? মানেটা খুবই সিম্পল। অ্যাগ্রিমেন্ট পেপারে সবই লেখা আছে। দেখুন, আমি আপনার সাথে এত কথা বলতে চাই না। শুনুন মিস মিথিলা, আপনি 5 মিনিটের ভিতরে যদি অ্যাগ্রিমেন্ট পেপারে সই না করেন তাহলে এই বিয়েটা হবে না। জাস্ট 5 মিনিট সময় দিলাম আপনাকে। নির্ঝর কেন এমন করছে কিছুই মাথায় ঢুকছে না মিথিলার। বিয়ে ঠিক হবার আগে বা বিয়ে ঠিক হবার পরেও এই এগ্রিমেন্ট পেপার সম্পর্কে নির্ঝরের পরিবার কিছুই জানায়নি মিথিলাকে। মিথিলা কী করবে বুঝতে পারছে না। যদি এই বিয়েটা ভেঙে যায় তাহলে তার বাবা মায়ের মান সম্মান সব শেষ হয়ে যাবে। তার বাবা মা কারোর সামনে মুখ দেখাতে পারবে না। বাবা মায়ের সম্মান বাঁচাতে নিজেকে বিসর্জন দিল মিথিলা। বাধ্য হয়ে এগ্রিমেন্ট পেপারে সই করে দিল মিথিলা। এগ্রিমেন্ট পেপারে সই করে মিথিলা মনে মনে ভাবল, দেখি আমার ভাগ্য আমাকে ঠিক কোথায় নিয়ে দাঁড় করায়। মিথিলা আর নির্ঝরের বিয়েটা হয়ে গেল। সব নিয়মকানুন অনুষ্ঠান শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে মিথিলা আর নির্ঝর বাড়িতে এলো। আজকে নির্ঝরের বাবা আর মা সবাই অনেক খুশি। নির্ঝরের মা মিথিলাকে বলল, মিথিলা, এই সংসারটা এখন থেকে তোমার। এই সংসারের সুখ দুঃখ ভালো মন্দের সাথে এখন থেকে তুমি জড়িয়ে গেলে। আর আমার ছেলেটাকে আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি ওকে দেখে রেখো, মনে রেখো, আমার মেয়েদের পৃথিবীতে সর্বশেষ ঠিকানা হলো স্বামীর ঠিকানা। এই শ্বশুরবাড়ি এখন থেকে তোমার কাছে সব কিছু। তুমি আমাদের সবাইকে নিজের মতো করে আগলে রেখো। এক সুতো এক বন্ধনও বেঁধে রেখো আমাদেরকে। আর আরেকটা কথা, মিথিলা, আমার ছেলেটা একটু বদমেজাজি, কিন্তু ও মানুষ হিসাবে অনেক ভালো। ওর মনটা অনেক ভালো। মনে হয় আমার ছেলেটার খুব কষ্টের একটা অতীত আছে, কিন্তু সেই অতীতটা আমরা কেউ জানি না। তুমি আমার ছেলে সেই অতীতটাকে তোমার নিজের মতো করে ভুলিয়ে দিও মা। এর থেকে বেশি আর তোমার কাছে কিছু চাওয়ার নেই আমাদের কারো। মিথিলা চেয়েছিল এগ্রিমেন্টের কথাটা নির্ঝরের বাবা মাকে জানাতে। হঠাৎ নির্ঝরের ছোট বোন রাইসা এসে বলল, আসো। ভাবি, তোমাকে ভাইয়ার রুমে নিয়ে যাই। তারপর মিথিলাকে নির্ঝরের রুমে নিয়ে গেল রাইসা। মিথিলা নির্ঝরের রুমে ঢুকে নির্ঝরের রুমটা দেখে একদম অবাক হয়ে যায়। রুমটা খুব সুন্দর করে সাজানো। কিছুই যেন বোধগম্য হচ্ছে না মিথিলার। মিথিলাকে নির্ঝরের রুমে রেখে চলে যায় রাইসা। রাইসার রুম থেকে চলে যেতেই কেউ একজন মিথিলার পেছন থেকে বলে উঠল, ওয়েলকাম টু হল মিস মিথিলা। এই বলে জোরে জোরে হাসতে লাগলো। মিথিলা পিছন ঘুরে দেখে নির্ঝর। হঠাৎ নির্ঝর মিথিলার কাছে এসে মিথিলাকে গুনে গুনে 4টা থাপ্পড় মারে। থাপ্পড়গুলো খেয়ে তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায় মিথিলা। নির্ঝরের হঠাৎ এই রূপ দেখে মিথিলা রীতিমতো ভয় পেয়ে যায়। নির্ঝর মিথিলার কাছে এসে বলল, কেমন লাগছে মিস মিথিলা বাসরাতের প্রথম উপহারটা? মিথিলা কিছুই বুঝতে পারছে না কেন নির্ঝর তার সাথে এমন করছে। মিথিলা নির্ঝরকে কাঁদো কাঁদো স্বরে বলল, আপনি কেন আমার সাথে এমন ব্যবহার করছেন? আমি কি করেছি? নির্ঝর। একদম চুপ, একটা কথাও বলবি না। এই ঘরের ভিতরে ঘরটা কোনো কথা যদি বাইরে কারোর কানে যায় তাহলে তোকে আমি এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। মিথিলার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। মিথিলার গালটা এক হাত দিয়ে চাপ দিয়ে ধরে নির্ঝর বলল, এই চোখের পানিগুলো ভবিষ্যতের জন্য ধরে রাখ, কেবল তো শুরু। এত তাড়াতাড়ি চোখের পানি ফুরিয়ে ফেললে চলবে না, কান্না থামা।
তারপরও মিথিলা কেঁদে যাচ্ছে। নিঝড় জোরে একটা ধমক দিয়ে মিথিলাকে বলল। আই সে স্টপ ক্রাইং। নিঝড়ের ধমকে ভয় পেয়ে কান্না থামিয়ে দিল মিথিলা। তারপর আস্তে আস্তে উঠে দাঁড়ালো মিথিলা। নিঝড় মিথিলার কাছে এক পা দুপা করে আগাতে লাগলো। মিথিলা ভয়ে পিছিয়ে যেতে লাগলো। নিঝড় মিথিলার হাত টান দিয়ে নিঝড়ের কাছে আনলো। তারপর নিঝড় মিথিলার চুলের মুঠি ধরে পড়ল। আমাকে দেখে পিছিয়ে গেলে চলবে? যে কয়টা দিন তুই আমার সাথে আছিস সে কয়টা দিন তোর জীবনটা আমি নরক বানিয়ে দেব। এই রুমটা তোর জন্য জাহান্নাম হয়ে যাবে। আর তুই যেন নিজে থেকে অ্যাগ্রিমেন্ট শেষ হবার আগেই এ বাড়ি থেকে চলে যাস। মিথিলা আর এসব সহ্য করতে পারছিল না। মিথিলা তাই একটু চেঁচিয়ে বলে উঠল। আপনি কেন আমার সাথে এমন করছেন? কি শত্রুতা আপনার সাথে আমার? সাথে সাথে নিঝড় মিথিলার চুলের মুঠি ছেড়ে মিথিলার গলায় চাপ দিয়ে ধরে পড়ল। খবরদার, একদম গলা তুলে তুই আমার সাথে কথা বলবি না, তাহলে এর ফল ভালো হবে না। এ বলে গায়ের সমস্ত জোর দিয়ে আরও দুটো থাপ্পড় বসিয়ে দিল মিথিলার গালে। মিথিলা তাল সামলাতে না পেরে পড়িকে খাটের কোণার সাথে লেগে ওর ঠোঁটটা কেটে গেল। মিথিলা আহ বলে উঠল। ব্যথায় মিথিলা নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। মিথিলা ঠোঁট কেটে গেছে দেখে নিঝড় তাড়াতাড়ি তুলা বের করে ঠোঁটটা মুছিয়ে দিল। নিঝড়ের এরকম ব্যবহার দেখে মিথিলা আশ্চর্য হয়ে গেল। মিথিলা মনে মনে ভাবল, নিজে আমাকে মেরে ঠোঁট কেটে দিল, আবার নিজেই ঠোঁট মুছে দিচ্ছে। এ কেমন আজব মানুষ! এরকম মানুষ আমি কোনোদিন দেখিনি। নিঝড় মিথিলার দিকে তাকিয়ে দেখল ওর গাল দুটো লাল টকটকা হয়ে আছে। থাপ্পড়ের দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল ওর গালে। নিঝড় মিথিলাকে উঠিয়ে খাটে বসালো। তারপর নিঝড় আলমারি থেকে একটা শাড়ি বের করে মিথিলার হাতে দিল। শাড়িটার দিকে তাকিয়ে মিথিলা অনেকটা অবাক হয়ে গেল। শাড়িটা মিথিলার কাছে খুব চেনা চেনা মনে হলো। এরকম একটা শাড়ি মিথিলা যেন কোথায় দেখেছে। নিঝড় মিথিলাকে বলল, যা ফ্রেশ হয়ে এই শাড়িটা পরে আয়। মিথিলা নিঝড়ের দিকে এক পলক তাকিয়ে শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। মিথিলা ফ্রেশ হয়ে শাড়িটা পরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। মিথিলার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নিঝড়। নিঝড়কে মিথিলার দিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে মিথিলা ভয় পেয়ে গেল। পরক্ষণে নিঝড় নিজেকে সামলিয়ে নিয়ে একটা বালিশ মিথিলার দিকে ছুঁড়ে দিল। এই নে, তোর জায়গা আমার বিছানায় নেই, তোর জায়গা এই মাটিতে। কোনো কথা না বলে চুপচাপ গিয়ে শুয়ে পড়। মিথিলা বালিশটা নিয়ে চুপচাপ গিয়ে শুয়ে পড়ল। নিঝড় মিথিলার দিকে তাকিয়ে মনে মনে বলল, তোর জীবনটাকে আমি নরক বানিয়ে দেব, তোকে আমি সুখে থাকতে দেব না, তোকে আমি তিলে তিলে কষ্ট দিয়ে মারব। তারপর লাইট অফ করে দিয়ে নিঝড় শুয়ে পড়ল। নিচে শুয়ে মিথিলা অঝরে কাঁদছে। কেন আমার সাথে এমন হলো? কেন এমন একটা এগ্রিমেন্টের বিয়ে আমাকে করতে হলো? কেন প্রতিবার সব জায়গাতেই আমাকে ঠকতে হয় সবার কাছে? একটু সুখের আশায় আমি যেখানে গিয়েছি সেখানেই আমি ঠকেছি। সবাই আমাকে ঠকিয়েছে, কষ্ট দিয়েছে। ভেবেছি স্বামীর সংসারে এসে একটু সুখ খুঁজে পাবো, কিন্তু সেই সুখটুকুও আমার কপালে নেই। এই জীবন থেকে যদি মুক্তি পেতে পারতাম তাহলে হয়তোবা সবচেয়ে বেশি শান্তি পেতাম। বাবা মা যদি কখনো এই কথাগুলো জানতে পারে তারা কষ্টে মরেই যাবে। না না, বাবা আর মাকে কিছুতেই এই কথা জানতে দেয়া যাবে না। কতগুলো ভাবছে আর অঝরে কাঁদছে মিথিলা। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল মিথিলা। হঠাৎ রাতের বেলা কারোর স্পর্শে ঘুম ভেঙে গেল মিথিলার। কিন্তু চোখ মেলে মিথিলা কাউকেই দেখতে পেল না। তবে কি এটা মিথিলার ভুল ধারণা ছিল? হঠাৎ মিথিলার মনে হলো ওর ঠোঁটে আর গালে কিছু একটা লেগে আছে। মিথিলা ঠোঁটে আর গালে হাত দিয়ে দেখলো মলমের মতো কিছু একটা লেগে আছে। মিথিলা শোয়া থেকে তাড়াতাড়ি উঠে বসলো। নিঝড়ের দিকে তাকিয়ে দেখলো নিঝড় পাশ ফিরে ঘুমিয়ে আছে। মিথিলা ভাবলো নিঝড় তো ঘুমিয়ে আছে, তাহলে মিথিলার ঠোঁটে আর গালে মলম আসলো কোথা থেকে? মিথিলা একটু অবাক হয়ে গেল। কিছুই বুঝতে পারছে না মিথিলা। মিথিলা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিঝড়ের দিকে তাকিয়ে মনে মনে ভাবল, নিঝড়ের পাশে এখন তার শুয়ে থাকার কথা ছিল। আজ মিথিলা আর নিঝড়ের বাসর রাত। অনেক ভালোবাসা আর খুনসুটির মুহূর্তে জড়িয়ে থাকার কথা ছিল এই বাসর রাতটা। কিন্তু মিথিলার সাথে কেন এমন হলো? কেন নিঝড় মিথিলার সাথে এমন ব্যবহার করছে? কিছুই বুঝতে পারছে না মিথিলা। মিথিলাকে যদি নিঝড়ের এতটাই অপছন্দ হয়ে থাকে, তাহলে কেন তার বাবা মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করলো নিঝড়? সব কিছু কেমন যেন এলোমেলো লাগছে মিথিলার কাছে। কথাগুলো ভাবতে ভাবতেই হঠাৎ মিথিলার দিকে চোখ পড়ল তার পরনের শাড়িটার দিকে। ঘরের হালকা আলোতে ভালো করে শাড়িটা ঘুরিয়ে ফিরে দেখল মিথিলা। এরকম একটা শাড়ি
কোথায় যেন দেখেছিল মিথিলা, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না ও। পরে আবার ভাবল হয়তোবা এটা মিথিলার মনের ভুল। পরে আবার ভাবল এতটা ভুল কি করে হবে? মিথিলার এমন শাড়ি তো তার বাসায় কেউ পরে না, কোনোদিন কাউকে পরতেও দেখেনি এমন কোনো শাড়ি। তাহলে কেন এই শাড়িটা এত পরিচিত মনে হচ্ছে মিথিলার? না, মিথিলা আর কিছু ভাবতে পারছে না। মিথিলা বিয়ে থেকে শুরু করে এই ঘরে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো একটা রহস্যর মতো মনে হচ্ছে মিথিলার কাছে। এইসব ভাবতে ভাবতেই শুয়ে পড়ল মিথিলা। হঠাৎ মিথিলার কিছুটা শীত শীত লাগছিল, কিন্তু গায়ে দেবার মতো মিথিলার আশেপাশে কোনো কিছুই ছিল না, তাই গুটিসুটি মেরেই ঘুমিয়ে গেল মিথিলা। সকালে ঘুম ভাঙার পর মিথিলা দেখল তার গায়ে একটা কাঁথা দেওয়া। এক রকমের আশ্চর্য হয়ে গেল মিথিলা। তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসলো মিথিলা। রাত্রেবেলা কাঁথা চাই ঘুমিয়েছিল মিথিলা, তাহলে তার গায়ে কাঁথা আসলো কিভাবে? মিথিলা মনে মনে ভাবল নিঝর দিয়েছে। নিঝরের দিকে তাকিয়ে দেখলো নিঝর ঘুমিয়ে আছে, তাহলে তার গায়ে কাঁথা আসলো কোথা থেকে? গতকাল রাত্রে কারোর স্পর্শ অনুভব হওয়া, মিথিলার ঠোঁটে আর গালে মলম লেগে থাকা, এখন আবার কাঁথা। এই রুমে নিঝর আর মিথিলা ছাড়া তো কেউ ছিল না, তাহলে এত কিছু সব নিঝর করেছে। নিজের গায়ে হাত তুললো, আবার নিজেই মলম লাগিয়ে দিল। আমাকে নিচে শুতে বলে আবার নিজে আমাকে কাঁথা দিল। নিঝর আসলে কেমন যেন নিঝরকে ঠিক বুঝে উঠতে পারছে না মিথিলা। মিথিলার শাশুড়ি গতকালকে বলেছিল নিঝর একটু বদমেজাজি, কিন্তু অনেক ভালো মনের একটা মানুষ। কিন্তু মিথিলার প্রতি এতটা বদমেজাজের কারণ কি তা একদমই অজানা মিথিলার কাছে। মিথিলা জানে না সামনের দিনগুলোতে মিথিলার ভাগ্যে কি অপেক্ষা করছে। কথাগুলো ভাবতে ভাবতে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল মিথিলা। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছিল মিথিলা। হঠাৎ দেখলো তার গালে থাপ্পড়ের দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে, ঠোঁটের কাটা দাগটাও বোঝা যাচ্ছে। মিথিলা মনে মনে ভাবলো এই অবস্থায় রুমের বাইরে গেলে তো অনেকে অনেক রকম প্রশ্ন করতে পারে তাকে, যাতে কেউ কিছু বুঝতে না পারে। তাই হালকা একটু মেকআপ করে নিল মিথিলা। তারপর নিঝরের দিকে এক নজর তাকিয়ে রুম থেকে চলে গেল মিথিলা। মিথিলাকে দেখে রাইসা মিথিলার কাছে এগিয়ে এলো। মিথিলার দিকে তাকিয়ে রাইসা বলল, তুমি কি খুব সুন্দর লাগছে ভাবি। রাইসা আর কিছু বলতে যাবে, তখনই পিছন থেকে কেউ একজন বলে উঠল। কিরে রাইস, কেমন আছিস? রাইসা পিছনে ঘুরে দেখে মেঘা দাঁড়িয়ে আছে। রাইসা বলে উঠল, আরে মেঘা আপু তুমি? মেঘা ওদের কাছে এগিয়ে আসলো। মেঘা ওদের মামাতো বোন। মেঘাকে রাইসা আবার বলল, কি ব্যাপার মেঘাপু, তুমি ভাইয়ার বিয়েতে আসলে না কেন? মেঘা বলল ওর একটু কাজ ছিল। মেঘা ওদের মামাতো বোন। মেঘাকে দেখে চিনতে পারলো না মিথিলা, তাই মেঘার দিকে তাকিয়ে আছে মিথিলা। পরে রাইসা মেঘার সাথে পরিচয় করিয়ে দিল মিথিলাকে। মেঘা একটু কেমনভাবে জানি তাকিয়ে আছে মিথিলার দিকে। সে তাকানোর অর্থটা বুঝলো না মিথিলা। মিথিলা ওদের সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেল। ডাইনিংয়ে নাস্তা সাজাচ্ছিল মিথিলা। মিথিলার শাশুড়ি এসে মিথিলার কাছে বলল, মিথিলা, নিঝরকে যে দেখছি না, নিঝরকে এখনো ঘুম থেকে ওঠেনি? না মা, ওনাকে এখনো এদিকে আসতে দেখেনি। ঠিক আছে, তাহলে তুমি যে নিঝরকে উঠিয়ে দাও। তোমার মা ফোন দিয়েছিল, তোমার বাড়ি থেকে লোকজন ঘন্টাখানেকের মধ্যে এসে পড়বে। নির্ঝর আর তোমাকে তো নাস্তা করে রেডি হতে হবে, তাড়াতাড়ি যাও, নির্ঝরকে ঘুম থেকে উঠতে বলো। মিথিলা মনে মনে একটু ভয় পাচ্ছিল নিঝর কি ওদের বাড়িতে যেতে রাজি হবে। গতকালকে নিঝরের যে রূপ দেখলো, তারপরে নিঝরের সাথে কথা বলতেই ভয় লাগছে মিথিলার। মিথিলার শাশুড়ি মিথিলাকে আবার বলল। কি হলো মিথিলা, যাও। মিথিলা ভয়ে ভয়ে রুমের দিকে গেল। রুমে ঢুকতে নিবে নিঝরের সাথে ধাক্কা খেলো মিথিলা। তাল সামলাতে না পেরে মিথিলা পড়ে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে নিঝর মিথিলার হাত ধরে ফেলো। মিথিলার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে নিঝর। সাথে সাথে নিজেকে সামলিয়ে নিয়ে মিথিলার হাতটা ছেড়ে দিয়ে নিঝর রাগী দৃষ্টিতে মিথিলার দিকে তাকিয়ে বলল, কিরে, তোর সাথে কি চোখ নেই? দেখে চলতে পারিস না? এই বলে মিথিলাকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে গেল নিঝর। নিঝরকে ঠিক বুঝে উঠতে পারছে না মিথিলা। মিথিলার মনে হচ্ছে নিঝরের যেন অনেকগুলো রূপ। ডাইনিংয়ে সবাই নাস্তা খেতে বসেছে। মিথিলা সবাইকে নাস্তা পরিবেশন করে দিচ্ছে। নিঝরের প্লেটে নাস্তা দিল মিথিলা। নিঝর এক নজর তাকালো মিথিলার দিকে। মিথিলা ভয় পেয়ে কিছুটা দূরে গেল। মিথিলার শ্বশুর খাবার খেতে খেতে বলল, বাহ, আজকের নাস্তাটা তো খুব ভালো হয়েছে।
মিথিলার শাশুড়ি মিথিলার দিকে তাকিয়ে বলল। বাহ মিথিলা, তুমি তো অনেক সুন্দর রান্না করতে পারো। নিচ্ছর জানতো না রান্নাটা মিথিলা করেছে, তাই নাস্তার প্লেটটা সরিয়ে রাখলো নিচ্ছর। রাইসা নিচ্ছরের দিকে তাকিয়ে বলল, কী রে ভাইয়া, তুই নাস্তাটা সরিয়ে রাখলি যে, খাবি না? রাইসার কথার আর কোনো উত্তর দিল না নিচ্ছর। মেঘা হঠাৎ করেই বলে উঠল, ভাবির হাতের রান্না মনে হয় ভালো লাগছে না নির্ঝর ভাইয়ের কাছে, তাই হয়তো প্লেটটা সরিয়ে রেখেছে। আচ্ছা নির্ঝর ভাইয়া, তুমি বসো, আমি তোমাকে নাস্তা বানিয়ে দিচ্ছি। এই বলে মেঘা নিচ্ছরের জন্য নাস্তা বানাতে চলে গেল। মিথিলার চোখ দুটো ছলছল করছে। নিচ্ছরের বাবা মা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিল, এছাড়া আর কোনো কিছু করার উপায় ছিল না তাদের। কিছুক্ষণ পর মেঘা নিচ্ছরের জন্য নাস্তা বানিয়ে আনলো। নিচ্ছর মেঘাকে একটা থ্যাঙ্কস দিয়ে নাস্তা শুরু করলো। রাইসা মিথিলার দিকে তাকিয়ে দেখলো মিথিলার চোখ দিয়ে পানি পড়ছে। সঙ্গে সঙ্গে রাইসা নিচ্ছরকে বলল, ভাইয়া তুই ভাবির বানানো নাস্তা খেতে পারতি। ভাবি এমন কোনো খারাপ রান্না করেনি যেটা মুখে বলা যাবে না। আমরা সবাই তো ভাবির বানানো নাস্তা খাচ্ছি, কই খারাপ তো লাগছে না। তারপর মেঘার দিকে তাকিয়ে বলল, মেঘা আপু, ভাইয়া তো তোমাকে নাস্তা বানাতে বলেনি, তাহলে তুমি আগ বাড়িয়ে কেন নাস্তা বানাতে গেলে? নির্ঝর ভাইয়া তো নাস্তা খেতে পারছিল না, তাই ভাবলাম আমি নাস্তাটা বানিয়ে দিই নির্ঝর ভাইয়াকে। নিচ্ছর রাইসাকে একটা ধমক দিয়ে বলল। রাইসা, তুই ছোটোর মতো থাক, বেশি কথা বলিস না। রাইসা বুঝতে পারল যে তার ভাইয়ের সাথে তার ভাবির সম্পর্ক ভালো না। তার ভাবিকে তার ভাই মন থেকে মেনে নিতে পারছে না। মেঘা নিচ্ছরকে বলে উঠল, নির্ঝর ভাইয়া, আমি যেই কয়দিন এ বাড়িতে আছি আমি তোমার জন্য রান্না করব, ঠিক আছে? মেঘার এই পাড়াপাড়িগুলো সহ্য হচ্ছে না রাইসার। তাই রাইসা আর কোনো কথা না বলে একটা প্লেটে কিছু খাবার নিয়ে মিথিলাকে রাইসার রুমে নিয়ে গেল। মিথিলা অঝরে কেঁদে যাচ্ছে। রাইসা মিথিলার চোখের পানি মুছে দিয়ে ওর হাত ধরে বলল, ভাবি, আমার ভাইটাকে ভুল বোঝো না। আমার ভাইটা অনেক ভালো। আসলে আমার ভাইটার সেই ভয়ঙ্কর অতীতটা আমার ভাইটাকে ভেতরে ভেতরে একদম শেষ করে দিচ্ছে। রাইসার কথাটা শুনে রাইসার দিকে তাকালো মিথিলা। মিথিলা মনে মনে ভাবল, গতকালকে মিথিলার শাশুড়িও ঠিক সেম কথাই বলেছিল। তারপর রাইসা আবার মিথিলাকে বলল, ভাবি, আমার ভাইকে সম্পূর্ণভাবে নতুন করে তৈরি করে নেওয়ার দায়িত্ব একমাত্র তোমার। ভাইয়ার উপরে সম্পূর্ণ অধিকার একমাত্র তোমাদের মধ্যে, অন্য কাউকে ঢুকতে দিও না। আমি জানি ভাবি, তুমি অবশ্যই পারবে। মিথিলা রাইসাকে জিজ্ঞেস করলো। এমন কি অতীত আছে তোমার ভাইয়ের জীবনে যার জন্য উনি এমন করছে? রাইসা মিথিলাকে বলল, ভাবি, আমি সঠিক জানি না সেই অতীতটা কি। শুধু এইটুকু জানি ভাইয়ার জীবনে ভয়ঙ্কর একটা অতীত আছে। তোমার নিজেরই সেই অতীতটা খুঁজে বের করতে হবে। আমার যতটুকু, আমি সব সময় তোমাকে সাপোর্ট করব। দুপুরের দিকে মিথিলাদের বাড়ি থেকে লোকজন আসা শুরু করেছে। কিন্তু নিঝর এক কথা বলে দিয়েছে, মিথিলাদের বাড়ি যেতে পারবে না। এই কথা শুনে মিথিলা খুব চিন্তায় পড়ে গেল। নিঝর যদি মিথিলার সাথে না যায় তাহলে মিথিলার বাবা মা সন্দেহ করবে যে মিথিলা ভালো নেই। না, যেভাবে হোক নিঝরকে রাজি করাতেই হবে। এই ভেবেই সাথে সাথে মিথিলা রুমে গেল। রুমে গিয়ে দেখলো মেঘা ওদের রুমের সামনে দাঁড়িয়ে উকিঝুঁকি মারছে। মিথিলা পিছন থেকে মেঘাকে ডাক দিয়ে বলল, এ কি মেঘা, তুমি এখানে কি করছো? আর রুমের সামনে দাঁড়িয়ে এরকম উকি ঝুঁকি মারছো কেন? মিথিলার কণ্ঠ শুনে মেঘা একদম চমকে গেল। মিথিলাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই ওখান থেকে দৌড়ে চলে গেল মেঘা। মিথিলা কিছুই বুঝতে পারল না মেঘার হঠাৎ এমন করে চলে যাবার কারণ। আর মেঘা ওদের রুমের সামনে দাঁড়িয়ে এইভাবে উকিঝুঁকি মারছিল কেন। তারপর কিছুটা ভয়ে ভয়ে রুমের ভিতর ঢুকলো মিথিলা। ভিতরে যেয়ে দেখলো নিঝর ল্যাপটপে কী যেন কাজ করছে। মিথিলা নিঝরকে বলল, আপনার সাথে আমার একটা কথা ছিল। মিথিলার কোনো কথা কানে তুলল না নিঝর। শুনো না শোনার ভান করে রইল নিঝর। মিথিলা আবার নিঝরকে বলল, প্লিজ একটু শুনুন না, আমার একটা কথা ছিল। নিঝর মিথিলার দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, এই শোন, কানের কাছে ঘ্যান ঘ্যান না করে যা বলার বলে এই রুম থেকে এখনই চলে যা। মিথিলা কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, আমার বাড়ি থেকে লোকজন এসছে আপনাকে আর আমাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে। আপনি প্লিজ চলুন না আমার সাথে। নিঝর ল্যাপটপটা খাটের উপর রেখে বসে থেকে উঠে দাঁড়িয়ে এক হাত দিয়ে নীলিমার গাল দুটো চেপে ধরে বলল, তোর সাহস কি করে হয় তুই তোদের বাড়িতে আমাকে যেতে বলিস? তুই ভাবলি কি করে তোদের বাড়িতে আমি আর কোনোদিনও যাব? এই বলে মিথিলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল।
মিথিলার সাথে সাথে হাঁটু গেড়ে নিঝরের সামনে বসে হাত জোর করে মিনতি করতে লাগলো। আপনার কাছে আমি মিনতি করছি, আমি আর কোনো দিন কখনো কোনো বিষয়ে আপনাকে অনুরোধ করব না। প্লিজ অন্ততপক্ষে মা আর বাবার কথা ভেবে আমার সাথে আমাদের বাড়িতে চলুন। নিঝর যেতে কিছুতেই রাজি হচ্ছিল না। শেষ পর্যন্ত নিঝরকে অনেক অনুনয় বিনয় করার পর নিঝর মিথিলাদের বাড়িতে যেতে রাজি হলো। তবে একটা শর্ত দিয়েছেন নিঝর মিথিলাকে। নিঝর ওই বাড়িতে যাবে ঠিকই, কিন্তু তার সাথে মেঘাকেও নিয়ে যাবে, কারণ নিঝরের সব থেকে ভালো দেখাশোনা মেঘাই করতে পারবে। নিঝরের কথাটা শুনে মিথিলা কিছু সময়ের জন্য থ মেরে রইল। মেঘার মিথিলাদের বাড়িতে যাওয়া নিয়ে কোনো সমস্যা নেই মিথিলার, কিন্তু নিঝরের শর্তটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না মিথিলার। একজন স্ত্রী হয়ে তার চোখের সামনে তার স্বামী অন্য একজন মেয়ে দেখাশোনা করবে, এটা একজন স্ত্রীর পক্ষে মেনে নেওয়া কতটা কষ্টকর, এটা একজন স্ত্রী ছাড়া আর অন্য কেউ বুঝবে না। কিন্তু মিথিলার এছাড়া আর কোনো উপায় নেই, তাই নিঝরের শর্তে রাজি হয়ে গেল মিথিলা। মিথিলা যখন রুম থেকে বের হতে যাবে তখন কারোর একটা পায়ের শব্দ পেল মিথিলা, কিন্তু রুমের বাইরে কাউকে দেখতে পেল না মিথিলা। তারপর মিথিলা রুম থেকে বেরিয়ে মেঘার রুমে গেল মেঘাকে কথাটা বলতে। মিথিলা মেঘার রুমে যেতেই মেঘা বলে উঠল। ভাবি, তুমি এসেছো? আসো আসো, কি বলবে বলো। মেঘার কথা শুনে মনে হলো মেঘা যেন মিথিলার জন্যই অপেক্ষা করছিল, আর মিথিলা যে মেঘাকে কিছু বলতে এসেছে মেঘা এই কথাটা আগে জানতো। মিথিলা মেঘাকে বলল, মেঘা, আমি যে তোমার রুমে আসবো বা আমি যে তোমাকে কিছু বলবো এটা তুমি কি করে জানতে? মেঘা একটু ঘাবড়ে গেল মিথিলার কথা শুনে। সঙ্গে সঙ্গে মেঘা পরিস্থিতি সামলিয়ে নিয়ে মিথিলাকে বলল, না না ভাবি, কি যে বলো না তুমি। আমি কি করে জানবো যে তুমি এখন আমার রুমে আসবে? আসলে হঠাৎ আমার রুমে আসলে তো, তাই ভাবলাম আমাকে কিছু বলবে কি না। মেঘা মিথিলার দিকে এক নজর তাকিয়ে কথাটা বলল। মিথিলা মেঘার দিকে তাকিয়ে বলল, কিন্তু মেঘা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কেমন যেন ঘাবড়ে গেছো। এনিথিং রং? না না ভাবি, তুমি ভুল বুঝছো। মিথিলা আর কোনো কথা না বাড়িয়ে মেঘাকে ওদের বাড়িতে যাবার কথাটা বলো। কথাটা শুনে মেঘার যেন খুশিতে নাচতে ইচ্ছে করছিল, কিন্তু নিজেকে সামলিয়ে নিল মেঘা। হঠাৎ পিছন থেকে রাইসা বলে উঠল, সমস্যা নেই ভাবি, মেঘা আপুর সাথে আমিও তো যাব তোমাদের বাড়িতে। মেঘার সাথে সাথেই রাইসাকে থামিয়ে দিয়ে বলল, তুই কেন যাবি? রাইসা ভাবি তো আমাকে যেতে বলেছে, তোকে তো যেতে বলেনি। আমি একাই যাব। ভাবি, আমাকে আরও আগেই ভাবিদের বাসায় যাওয়ার কথা বলেছিল, তাই আমিও আমার ব্যাগপত্র আগেই গুছিয়ে রাখছি। রাইসার কথাটা শুনে মিথিলা রাইসার দিকে তাকিয়ে ভাবল, এই কথা কখন আবার রাইসাকে বলল মিথিলা? মেঘার দিকে চোখ যেতেই মিথিলার মনে হলো মেঘা যেন ভিতর ভিতর রাগে ফুঁসছিল, কিন্তু কেন? পরক্ষণে রাইসার মিথিলাকে বলল, চলো ভাবি, তোমাকে রেডি করে দেই। রাইসার মিথিলা মেঘার রুম থেকে চলে গেল। ওদের যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁটে একটু বাঁকা হাসি দিল মেঘা, আর মনে মনে বলল, ওয়েট ফর দ্য রাইট টাইম মিথিলা। রুমের বাহিরে এসে মিথিলা রাইসাকে কিছু জিজ্ঞেস করতে যাবে, তখনই রাইসার মিথিলাকে থামিয়ে দিয়ে বলল, আমি জানি ভাবি তুমি কি বলবে। তোমাকে বলেছিলাম না ভাবি, আমি তোমাকে আমার পক্ষ থেকে সব রকম পরিস্থিতিতে সাপোর্ট করব। তার প্রথম ধাপ শুরু করলাম। তবে ভাবি, তোমাকেও খুব সতর্কভাবে চোখ কান খোলা রাখতে। রাইসার কথার কোনো মানে বুঝতে পারল না মিথিলা, তবে এটুকু বুঝতে পারল কোনো কিছুর একটা ইঙ্গিত ছিল রাইসা মিথিলাকে। রাইসা, তুমি কি বলছো? আমি ঠিক বুঝতে পারলাম না। একটু সব দিকে নজর রেখো, সব কিছুতেই বুঝতে পারবে। এবার চলো, রেডি হতে হবে। অনুষ্ঠান আর খাওয়া দাওয়া শেষ হয়ে যাবার পর ওরা রওনা দিবে, এমন সময় নিছর দেখলো রাইসা ওদের সাথে রওনা দিয়েছে। কি ব্যাপার রাইসা, তুই কোথায় যাচ্ছিস? আমিও যাব তোমাদের সাথে। সাথে সাথে মেঘা নিছরকে বলে উঠল, নির্ঝর ভাইয়া, আমি রাইসাকে নিষেধ করেছিলাম যেতে, ও আমার কোনো কথাই শোনেনি। নিছর মেঘার কথা আর কোনো উত্তর না দিয়ে মিথিলা আর রাইসাকে রেখে মেঘাকে নিয়ে বেরিয়ে গেল। মিথিলা শুধু চেয়ে চেয়ে দেখলো আর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কোনো স্বামী তার স্ত্রীকে রেখে অন্য কাউকে প্রাধান্য দিচ্ছে, এটা কোনো স্ত্রীর পক্ষে মেনে নেওয়াটা সম্ভব নয়। মিথিলাও মেনে নিতে পারছে না, কিন্তু কিছু করার নেই মিথিলার। নিয়তি তাকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে যেটা চাইলেও এড়িয়ে যাবার ক্ষমতা মিথিলা নেই। ভাবতে ভাবতেই দুই ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল মিথিলার।
কেউ কিছু বোঝার আগেই চোখের পানিটা মুছে নিল মিথিলা। মনের কষ্ট আর চোখের পানি দুটোকেই ধামাচাপা দিয়ে বেরিয়ে গেল মিথিলা আর রাইসা। ওদের গাড়িটা মিথিলাদের বাড়ির সামনে এসে থামলো। মিথিলাদেরকে এগিয়ে নেবার জন্য মিথিলার বড় ভাই মায়ান আসলো। মায়ানকে দেখে নির্ঝর সালাম দিল। মায়ানের সাথে খুব সুন্দরভাবে কথা বলল নির্ঝর। নির্ঝর মায়ানের সাথে এত সুন্দর করে কথা বলছে দেখে মিথিলা একটু অবাক হলো। যেই মানুষটা এই বাড়িতে আসতেই চায়নি, সেই মানুষটাই ভাইয়ের সাথে এত সুন্দর করে সম্মানের সাথে এত ভালোভাবে কথা বলছে। নির্ঝরের হঠাৎ এই রূপ দেখে মিথিলা অবাক না হয়ে পারছে না। মায়ান সবাইকে ভিতরে নিয়ে গেল। নির্ঝর মিথিলার বাবা আর মাকে দেখা মাত্রই পায়ে হাত দিয়ে সালাম করলো। মিথিলা শুধু অবাক হয়ে দেখছে নির্ঝরকে। মিথিলা খুব ভয় পাচ্ছিল নির্ঝরকে নিয়ে। নির্ঝর না জানি এখানে এসে মিথিলার পরিবারের সাথে কেমন ব্যবহার করে, কারণ যেহেতু নির্ঝর মিথিলাকে পছন্দ করে না, তাই হয়তোবা মিথিলা পরিবারকেও সে পছন্দ করবে না। কিন্তু এখানে এসে নির্ঝরকে সম্পূর্ণ অন্য রূপে দেখছে মিথিলা। এখন মিথিলা একটু নিশ্চিন্ত হলো। মিথিলা অনেকক্ষণ ধরেই দেখছিল মেঘা এক মুহূর্তের জন্য নির্ঝরের পিছু ছাড়ছে না। মেঘা কেন এমন করছে ঠিক বুঝে উঠতে পারছে না মিথিলা। মিথিলা তো নির্ঝরের ওয়াইফ। এখানে তো মিথিলার নির্ঝরের পিছু পিছু থাকার কথা ছিল, কিন্তু ঘটেছে ঠিক তার উল্টোটা। মিথিলা মেঘার কাছে গিয়ে বলল, মেঘা, তুমি এত ঘোরাঘুরি না করে এক জায়গায় বসো। না ভাবি, সমস্যা নেই, আমি ঠিক আছে। এই বলে সামনে তাকিয়ে দেখল নির্ঝর নেই। নির্ঝরকে দেখতে না পেয়ে উতলা হয়ে উঠল মেঘা। নির্ঝরকে দেখতে না পেয়ে বাড়ির এপাশ থেকে ওপাশ ছোটাছুটি করছে মেঘা। মেঘাকে এই অবস্থায় দেখে রাইসা জিজ্ঞেস করলো, কি হলো মেঘা আপু, তুমি কি কাউকে খুঁজছো? রাইসা নিজের অজান্তেই বলে ফেলো, নির্ঝর ভাইকে কোথাও খুঁজে পাচ্ছি না। তুই কি নির্ঝর ভাইকে দেখেছিস রাইসা? রাইসা তার ভাইয়ের জন্য মেঘার এতটা উতলা দেখে অবাক হয়ে গেল। নির্ঝর ভাইয়ের জন্য তো উতলা হবার কথা মিথিলা ভাবির, সেখানে মেঘা কেন এত উতলা হচ্ছে? রাইসা মেঘাকে বলল, মেঘাপু, ভাইয়াকে খোঁজার জন্য ভাবি আছে, তোমার ভাইয়াকে না খুঁজলেও চলবে। এই বলে রাইসা মেঘার হাত ধরে টেনে অন্যদিকে নিয়ে গেল। সন্ধ্যার দিকে হালকা গোলাপি কালারের একটা শাড়ি পরে চুল ছেড়ে দিয়ে ছাদে দাঁড়িয়েছিল মিথিলা। কিছুক্ষণ বাদে দাঁড়িয়ে থেকে ছাদ থেকে নিচে নামতে যাচ্ছিল মিথিলা। তখনই ছাদের দিকে আসছিল নির্ঝর। হঠাৎ মিথিলা নির্ঝরের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিল। সাথে সাথে নির্ঝর মিথিলার হাত টান দিতেই নির্ঝরের বুকে এসে পড়ল মিথিলা। মিথিলার অন্যরকম একটা অনুভূতি হলো। মিথিলাকে অনেক সুন্দর লাগছিল দেখতে, তাই নির্ঝর কিছুক্ষণ মিথিলার দিকে তাকিয়ে রইল। সেই মুহূর্তেই হঠাৎ ছাদে এলো মেঘা। নির্ঝর আর মিথিলাকে এত কাছাকাছি দেখে যেন মেনে নিতে পারছে না মেঘা। সাথে সাথেই মেঘা মিথিলার কাছে যেয়ে মিথিলার হাতে টান দিয়ে মিথিলাকে রেগে পড়ল। মিথিলা ভাবি, তুমি কি করছো এসব? নির্ঝর ভাইয়াকে ছাড়ো বলছি। এই বলে মেঘা নির্ঝরকে মিথিলার কাছ থেকে দূরে সরিয়ে নিল। মেঘার এরকম ব্যবহার দেখে মিথিলা অবাক হয়ে গেল। তারপর নির্ঝরের হাত ধরে টেনে বলল, নির্ঝর ভাইয়া নিচে চলো। নির্ঝর মেঘার দিকে তাকিয়ে মিথিলাকে উদ্দেশ্য করে বলল, আসলে কিছু লোক এখনো পর্যন্ত ভালোভাবে হাঁটতেই শিখেনি, আর কাউকে দেখলেই এখানে ওখানে খালি হোঁচট খেয়ে পড়ে যায়। যত সব। এই বলে নির্ঝর নিচে নেমে গেল। মেঘা নিচে যাওয়ার আগে মিথিলাকে উদ্দেশ্য করে বলে গেল, ভাবি, একটু ভালো করে হাঁটতে শিখো, না হলে পড়ে দেখবে কোনো এক সময় এমনভাবে পড়ে যাবে যে আর উঠে দাঁড়াতে পারবে না। এই বলে একটু মুচকি হাসি দিয়ে মেঘা চলে গেল। মিথিলা মনে মনে ভাবছে, নির্ঝর তার হাজব্যান্ড আর ওয়াইফ কাছাকাছি আসতেই পারে, কিন্তু মেঘা এতটা রিয়াক্ট করলো কেন? হঠাৎ মিথিলার ফোনটা বেজে উঠল। মিথিলা ফোনের দিকে তাকিয়ে দেখলো রাইসা ফোন দিয়েছে। ফোন ধরতেই রাইসা বলল, ভাবি, তাড়াতাড়ি একটু নিচে এসো, তোমাকে আমার খুব দরকার। আসছি বলে ফোনটা রেখে সঙ্গে সঙ্গে ছাদ থেকে নিচে নেমে গেল মিথিলা। মিথিলা ছাদ থেকে নেমে রাইসার কাছে গেল। রাইসার কাছে গিয়ে দেখলো রাইসা তার সামনে একটা খাতা আর কলম নিয়ে বসে আছে। মিথিলাকে দেখেই রাইসা বলল, ভাবি, আমি খুব সমস্যায় পড়েছি, একটু আমাকে হেল্প করো। কি সমস্যা? তারপর রাইসা তার ফোনটা মিথিলার দিকে এগিয়ে দিয়ে বলল, কলেজ থেকে হায়ার ম্যাথের উপরে একটা অ্যাসাইনমেন্ট করতে দিয়েছে, আমি কিছুতেই এটা করতে পারছি না, তোমাকে একটু হেল্প করতে হবে ভাবি। তুমি একটু ওয়েট করো রাইসা, ভাইয়া অনেক ভালো হায়ার ম্যাথ পারে। আমি ভাইয়াকে ডেকে নিয়ে আসছি, ভাইয়া তোমাকে হেল্প করবে। কিছুক্ষণ পর মিথিলার সাথে মাইন আসলো রাইসার কাছে। মিথিলা রাইসাকে বলল,
রাইসা, ভাইয়া অনেক ভালো হায়ার ম্যাথ পারে। মিথিলা মাইনের দিকে তাকিয়ে বলল। ভাইয়া তুই একটু রাইসাকে হেল্প কর, আমার একটু কাজ আছে, আমি আসছি। এই বলে মিথিলা চলে গেল। রাইসার কেমন একটু আনইজি ফিল হচ্ছে মাইনের সামনে। মাইন রাইসাকে হায়ার ম্যাথটা বোঝানো শুরু করলো। মাইন যে এত সুন্দর হায়ার ম্যাথ বোঝাতে পারে তা ভাবতেও পারেনি রাইসা। রাইসা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মাইনের দিকে। হায়ার ম্যাথটা বোঝানোর পরে মাইন কয়েকবার ডাক দিল রাইসাকে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই রাইসার। রাইসা মাইনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর মাইন তার দুই হাত দিয়ে রাইসার সামনে রাইসা শুনছো বলে একটা জোরে তালি দিল। তালির শব্দে ঘোর ভাঙল রাইসার। রাইসা মাইনের দিকে বলল, কিছু বলছিলেন? মাইন রাইসা কি বলো, তুমি কি হায়ার ম্যাথটা বুঝেছো? রাইসা খাতার দিকে তাকিয়ে দেখলো অনেক সুন্দর করে হায়ার ম্যাথটা সলভ করা। রাইসা মাইনকে জিজ্ঞেস করলো, আপনি এত সুন্দর করে হায়ার ম্যাথ সলভ করতে পারেন? এত কঠিন এটা হায়ার ম্যাথ, আপনি মুহূর্তের মধ্যেই সলভ করে ফেললেন কি করে? মাইন একটু হাসলো কিন্তু কোনো কিছু বললো না। মাইন চলে যাবার আগে রাইসাকে বলে গেল, মন দিয়ে কোনো কিছু ভাবলে সব কিছুই সহজ হয়। দেখবে যে জিনিসটা একবার তোমার মনের মধ্যে ঢুকে যাবে, বা যেই জিনিসটার প্রতি একবার তোমার ভালোবাসা তৈরি হয়ে যাবে, তোমার মনের মধ্যে গেঁথে যাবে, সেই জিনিসটার প্রতি তোমার ভালোবাসা জন্মে যাবে, তখন সেটাকে আর তুমি ভুলতে পারবে না। এই বলে মাইন চলে গেল। মাইনের চলে যাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রাইসা। হঠাৎ রাইসার মনে যেন এক অজানা অনুভূতি নাড়া দিয়ে উঠল। রাইসা খাতাটা হাতে নিল। খাতাটা হাতে নিয়ে মনে মনে পড়ল, সত্যি কি মন দিয়ে কোনো কিছু ভাবলে সেটা মনের মধ্যে গেঁথে যায়? এই ভেবেই মুচকি একটা হাসি দিল রাইসা। সন্ধ্যার পরে মিথিলাদের কিছু আত্মীয় স্বজন আসলো মিথিলাদের বাসায়। সবাই মিলে গল্প করছিল। হঠাৎ মিথিলা খেয়াল করলো মেঘা অনেকক্ষণ যাবৎ নিচরে গা ঘেঁষে বসার চেষ্টা করছে। মিথিলার নিচরের মুখ দেখে বুঝতে পারলো নিচর বিরক্ত ফিল করছে। মেঘার এই বাড়াবাড়ি আর সহ্য করতে পারলো না মিথিলা। তাই মিথিলা সাথে সাথে যে নিচর আর মেঘার মাঝখানে বসে পড়ল। মিথিলার এই কাণ্ড দেখে মেঘা যেন পুরোই তাজ্জব বনে গেল। নিচর মিথিলার দিকে এক নজর তাকিয়ে নিচর উঠে যেতে নিলে মিথিলা নিচরের হাত চাপ দিয়ে ধরে। নিচরের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে না ওঠার জন্য অনুরোধ করলো মিথিলা। নিচর তাই আর উঠতে পারল না। নিচর মনে মনে ভাবল নিচর কি মিথিলাকে কোনোভাবে ভুল বুঝছে। পরক্ষণেই কি যেন ভেবে এক ঝটকায় মিথিলার হাতটা সরিয়ে দিল নিচর। মেঘা আর চোখে তাকিয়ে দেখল মিথিলা নিচরের হাত ধরে আছে। এটা দেখে সহ্য করতে পারল না মেঘা। মেঘা ভিতরে ভিতরে রাগে ফুঁসছিল আর মনে মনে পড়ল, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মিথিলা। রাতে সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছিল মিথিলা। খাবারের এক পর্যায়ে মেঘা মিথিলাকে বলল, আমার গলাটা একটু ব্যথা ব্যথা করছে, একটু কি গরম পানি পাওয়া যাবে ভাবি? তুমি একটু বসো, আমি নিয়ে আসছি। কিছুক্ষণ পরে মিথিলা মেঘার জন্য গরম পানি নিয়ে আসলো। মিথিলার হাত থেকে গরম পানি নিতে গিয়ে বেশ কিছুটা গরম পানি মিথিলার হাতে পড়ে গেল। মিথিলা জোরে আহ বলে উঠল। সবাই চমকে উঠল। মিথিলার হাতে গরম পানি পড়েছে দেখে তাড়াতাড়ি রাইসা উঠে এসে মিথিলার হাতে ঠান্ডা পানি ঢাললো। রাইসা মেঘাকে বলল, এটা কি করলে মেঘ আপু তুমি? এতটা বেখেয়ালি হও কি করে? মেঘার ঠোঁটের কোণে একটু বাঁকা হাসি দিয়ে মনে মনে বলল। নির্ঝর ভাইয়ের হাত ধরা না, এবার দেখ কেমন লাগে। তারপর সমবেদনা জানানোর ভঙ্গিতে বলল, সরি ভাবি, আমি সত্যি দেখতে পাইনি, আমি ইচ্ছে করে করিনি ভাবি, আমার হাত ফসকে পড়ে গেছে। সরি ভাবি, আই এম ভেরি ভেরি সরি ভাবি। মিথিলা বুঝতে পেরেছিল মেঘা এটা ইচ্ছে করে করেছে, কিন্তু মিথিলা কিছুই বলল না মেঘাকে। নিঝর মিথিলার দিকে তাকিয়ে দেখলো মিথিলার খুব কষ্ট হচ্ছে। নিঝর বুঝতে পারলো মিথিলার হাত খুব জ্বালা করছে। নিঝরের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মিথিলার কষ্টটা আর সহ্য হচ্ছে না নিঝরের। নিঝর আর চুপ করে থাকতে পারল না। নিজের অজান্তেই মিথিলার প্রতি উতলা হয়ে পড়ল নিঝর। মিথিলার হাতে লাগানোর জন্য নিঝর পেস্ট আর মলম চাইল। মায়ের নিঝরকে মলম আর পেস্ট এনে দিল। নিঝর মিথিলার হাতটা ধরে তার হাতে পেস্ট আর মলম লাগিয়ে দিল। মিথিলা অবাক হয়ে এক দৃষ্টিতে নিঝরের দিকে তাকিয়ে রইল। নিঝরের ছোঁয়াপে মিথিলার কষ্ট যেন মুহূর্তের মধ্যেই ভালো হয়ে গেল। নিঝর মিথিলার হাতে মলম লাগিয়ে দিচ্ছে, এটা দেখে মেঘার আর সহ্য হচ্ছে না। মেঘা ভেবেছিল এক আর হয়ে গেল আরেক।
মিথিলার মেঘার দিকে চোখ পড়তেই মিথিলা দেখল মিথিলার দিকে কেমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘা। মিথিলার মনে হলো মেঘার সেই দৃষ্টিতে যেন মিথিলার প্রতি বেকারই হিংসাত্মক দৃষ্টির কারণটা বুঝতে পারল না মেঘা। রুমে যেয়ে মিথিলা নিচে শোবার জন্য বালিশ নিতে যাচ্ছিল, তখনই মিথিলার হাত ধরে ফেল নির্ঝর। মিথিলা নির্ঝরের দিকে তাকালো। নির্ঝর মিথিলাকে বলল নির্ঝরের পাশে শুতে। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিল না মিথিলা, তাই অবাক দৃষ্টি নিয়ে নির্ঝরের দিকে তাকিয়ে রইল মিথিলা। নির্ঝর মিথিলার দিকে তাকিয়ে বলল, এটা আমার বাসা নয়, এটা আপনার বাসা, তাই আপনি বিছানায় শুতে পারেন। আর আমি এতটাও অমানবিক নই যে একটা অসুস্থ মানুষকে নিচে শুতে দেব। এই বলে নির্ঝর পাশ ফিরে শুয়ে পড়ল। নির্ঝরের মুখে কথাগুলো শুনে মিথিলার সব কষ্ট এক নিমেষেই আনন্দে পরিণত হলো। মিথিলা নির্ঝরের পাশে শুয়ে পড়ল। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল মিথিলার। রাত্রেবেলা তেমন কিছু খেতে পারেনি মিথিলা, তাই তো খুব ক্ষুধা পেয়েছিল মিথিলার। তাই শোয়া থেকে উঠে বসলো মিথিলা। বিছানা থেকে নামতে দেখতে পেল নির্ঝর পাশে নেই, আর রুমের দরজা খোলা। নির্ঝরকে দেখতে না পেয়ে মিথিলা একটু ঘাবড়ে গিয়ে ভাবলো নির্ঝর কোথায় গেল। মিথিলা রুমের বাহিরে গেল নির্ঝর কোথায় গেল তা দেখার জন্য। মিথিলা রুম থেকে বেরিয়ে কিছুটা সামনে যেতেই দেখল নির্ঝর আর মেঘা দাঁড়িয়ে কথা বলছে। হঠাৎ মেঘা নির্ঝরের হাত ধরল। এটা দেখে আর সহ্য করতে পারল না মিথিলা। সঙ্গে সঙ্গে নির্ঝর আর মেঘার কাছে গেল মিথিলা। নির্ঝরকে দেখে বলল, আপনি এখানে কি করছেন? আসলে আমার ঘুম আসছিল না, তাই একটু হাঁটাহাঁটি করছিলাম। অনেকটা রাগী গলায় মিথিলা মেঘার দিকে তাকিয়ে বলল। মেঘা, তুমি এত রাতে এখানে কি করছো? মিথিলার এরকম রাগী স্বর শুনে মেঘা একটু ঘাবড়ে গেছে। একটু আমতা আমতা করে মেঘা বলল, আসলে ভাবে আমি পানি খেতে এসেছিলাম, এসে দেখি নির্ঝর ভাইয়া একা একা হাঁটাহাঁটি করছে, তাই নির্ঝর ভাইয়ার সাথে একটু গল্প করছিলাম। মেঘা আরও কিছু বলতে যাচ্ছিল, তখনই মেঘাকে মিথিলা থামিয়ে দিয়ে বলল, মেঘা, তোমার যদি পানি খাওয়া হয়ে থাকে তাহলে এখন রুমে যাও, অনেক রাত হয়ে গেছে, এখন গল্প করার সময় নয় মেঘা। মেঘা ভেবেছিল নির্ঝর মেঘাকে থাকতে বলবে, কিন্তু নির্ঝর মেঘাকে কিছুই বলল না। তাই মেঘা অনিচ্ছা সত্ত্বেও ওখান থেকে চলে গেল। নির্ঝর মিথিলার এরকম রাগ দেখে মিথিলার দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি কি মিথিলাকে সম্পূর্ণই ভুল বুঝছি? মিথিলা আমার সঙ্গে মেঘাকে সহ্য করতে পারছে না। আমার প্রতি মিথিলার ভালোবাসাটাকে আমি অনুভব করতে পারছি। তাহলে আমি যা জেনেছি তা কি সম্পূর্ণ ভুল ছিল? না না, এতটা ভুল কি করে হতে পারে? মিথিলা নির্ঝরকে ডাক দিয়ে বলল, আপনি রুমে যান, আমি আসছি। এই বলে মিথিলা ডাইনিংয়ের দিকে চলে গেল। মিথিলা ডাইনিংয়ে গিয়ে একটা আপেল আর ছুরি নিল কাটার জন্য, কিন্তু মিথিলার হাতে ব্যথা থাকায় মিথিলা আপেলটা কাটতে পারছিল না। পিছন থেকে নির্ঝর বলে উঠল। আমাকে দিন, আমি কেটে দিচ্ছি। মিথিলা নির্ঝরের দিকে তাকিয়ে বলল। আপনি এখনো রুমে যাননি? নির্ঝর মিথিলার কথার উত্তর না দিয়ে মিথিলার কাছ থেকে আপেল আর ছুরিটা নিয়ে আপেলটা কেটে মিথিলাকে দিল। মিথিলার ডান হাতে ব্যথা থাকায় বাম হাত বাড়ালো আপেলটা নেওয়ার জন্য। নির্ঝর বুঝতে পারছিল মিথিলার হাতের ব্যথা এখনও কমেনি, তাই নির্ঝর বলল, আপনার হাতে ব্যথাটা মনে হয় এখনও কমেনি। ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। নির্ঝর মিথিলাকে খাইয়ে দিতে লাগলো। মিথিলা বুঝতে পারছিল মিথিলার প্রতি নির্ঝরের একটা অনুভূতি কাজ করে, কিন্তু নির্ঝরের মনে অনেক দিনের অনেক অভিমান জমে আছে, আর সেই অভিমানের নিচে নির্ঝরের ভালোবাসাটা চাপা পড়ে গেছে। মিথিলাকে খুঁজে বের করতে হবে কি এমন ঘটেছিল নির্ঝরের সাথে, যার জন্য নির্ঝরের মনে এতটা পরিমাণ অভিমানের পাহাড় জমা হয়ে গেছে। মিথিলা নির্ঝরকে একটা থ্যাঙ্কস দিল। নির্ঝর মিথিলার দিকে তাকিয়ে বলল। এখানে থ্যাঙ্কস দেওয়ার কিছু নেই। মিথিলা নির্ঝরের দিকে তাকিয়ে মনে মনে বলল, তুমি যতই নিজেকে যতই আড়াল করে রাখো না কেন নির্ঝর আমার কাছে থেকে, আমি তোমার অভিমানের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসাটাকে প্রকাশে আনবই। আড়াল থেকে দাঁড়িয়ে সব কিছু দেখছিল মেঘা। মেঘার ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। মেঘা মনে মনে বলল, এটা আমি কিছুতেই হতে দেব না। সব কিছু হাতের বাইরে চলে যাবার আগেই আমাকে কিছু একটা করতে হবে। যা করার আমাকে ওই বাড়িতে যাবার আগেই করতে হবে। মিথিলা যেন ও বাড়িতে আর ফিরতে না পারে, এই ব্যবস্থা করতে হবে মেঘাকে। কিছুক্ষণ পর ডাইনিং থেকে নির্ঝর আর মিথিলা রুমের দিকে যাচ্ছিল। রুমে যাওয়ার সময় মিথিলা কারোর একটা ছায়া দেখতে পেল। মিথিলা বলে উঠল, কে ওখানে?
সাথে সাথে ছায়াটা ওখান থেকে সরে গেল। মিথিলা বুঝতে পারছিল ওখানে কে ছিল। মিথিলা আর কোনো কিছু না বলে মিথিলা নির্ঝরকে নিয়ে রুমে চলে গেল। সকালে নাস্তার টেবিলে মিথিলা তার মাকেই বলল, মা আমরা আজকেই চলে যাব, আমরা নাস্তা করে বেরিয়ে যাব। আরো 2টো দিন থেকে যা মা, তোর হাত এখনো ভালো হয়নি। না মা, আমরা সবাই এখানে, বাবা আর মা বাড়িতে একা আছে, ওনাদের কষ্ট হয়ে যাবে, আমরা আজকেই চলে যাব মা। মিথিলার কথা শুনে নির্ঝর বলল, সমস্যা নেই, আপনি আরও 2-1টা দিন এখানে থাকতে পারেন। আপনার হাত যেহেতু এখনো ভালো হয়নি, হাতটা ভালো হোক, তারপরে আমি আপনাকে নিয়ে যাব। মেঘা খুব খুশি হলো কথাটা শুনে। মেঘা ভাবল এটাই ভালো সুযোগ মিথিলাকে নির্ঝরের কাছ থেকে আলাদা করে দেওয়ার। তাই মেঘা বলে উঠল, হ্যাঁ নির্ঝর ভাইয়া চলো, আমরা আজকেই বাড়িতে চলে যাই। ভাবি থাকুক, ভাবি একটু সুস্থ হলে না হয়ে যাবে। কিন্তু মেঘাকে অবাক করে দিয়ে নির্ঝর বলল, মেঘা, আমি কিন্তু একবারও বলিনি আমরা ওনাকে রেখে যাব। আমি ফোনে মাকে সব বলেছি। মা বলেছে উনি সুস্থ না হওয়া পর্যন্ত এখানেই থাকতে। উনি সুস্থ হবার পর আমরা সবাই বাড়িতে যাব। কথাটা শুনে মুহূর্তের মধ্যে মেঘার সব প্ল্যানিং ভেস্তে গেল। মেঘা মনে মনে বলল, হঠাৎ এমন কি হলো যে নির্ঝর ভাইয়া এতটা পরিবর্তন হয়ে গেল? পরিস্থিতি আমার হাতের বাইরে চলে যাচ্ছে। না, যত দ্রুত সম্ভব পরিস্থিতিটাকে আবার আমার হাতের মুঠোয় আনতে হবে, যেভাবেই হোক। নির্ঝরের কথা শুনে মিথিলা খুব খুশি হলো। এভাবে একটু একটু করে নির্ঝরের মনের মধ্যে অভিমানের নিচে চাপা পড়া ভালোবাসাটা আমাকে জাগাতে হবে। এই বাড়িতে আরও কয়েকদিন থাকতে হবে। এটা শুনে কেন যেন রাইসার খুব খুশি লাগছে। নাস্তার টেবিলে রাইসা এদিক ওদিক চোখ ঘুরিয়ে মাইনকে মনে মনে খুঁজছিল। রাইসা মিথিলাকে বলল, ভাবি, সবাইকে দেখিয়ে মায়ান ভাইকে দেখিয়ে না, উনি নাস্তা করবে না। মিথিলা বলল, ভাইয়া নাস্তা করে উর্মিদের বাসায় গেছে। উর্মি নামটা শুনেই মিথিলার মনটা খারাপ হয়ে গেল। মিথিলা মনে মনে ভাবল, কে এই উর্মি? তাই রাইসা মিথিলাকে জিজ্ঞেস করলো, ভাবি, উর্মিকে হঠাৎ মায়ান ভাই উর্মিদের বাসায় গেল কেন ভাবি? মিথিলা মনে মনে ভাবল, মায়ান ভাইয়ার কথা কেউ কিছু জিজ্ঞেস করছে না, কিন্তু রাইসা ভাইয়ার ব্যাপারে রাইসা এত খোঁজ খবর নিচ্ছে কেন? মিথিলা রাইসার কথার তেমন জবাব না দিয়েই বলল, আছে একজন ভাইয়ার পরিচিত। কথাটা বলে মিথিলা রাইসার দিকে তাকিয়ে দেখল। রাইসার হাসি মুখটা মুহূর্তের মধ্যেই মলিন হয়ে গেল। মিথিলা রাইসার দিকে তাকিয়ে বলল, রাইসা নাস্তা করে একটু আমার রুমে এসে তো। রাইসা মাথা নাড়ল। রাইসার কিছুই ভালো লাগছে না। রাইসার গলা দিয়ে যেন নাস্তা আর নামতেই চাইছে না। রাইসার মাথায় খালি একটা কথাই ঘুরছে, কে উর্মি? কেমন পরিচিত মায়নার উর্মি? রাইসা নাস্তা খেতে খেতে হঠাৎ মায়নের গলা শুনতে পেল। রাইসার সামনে তাকিয়ে দেখল মায়ন। মায়নকে দেখে মুহূর্তের মধ্যেই রাইসার মন ভালো হয়ে গেল। রাইসা মিথিলাকে বলল, ভাবি খুব ক্ষুধা পেয়েছে, আমাকে আরও কিছু দাও। মিথিলা মনে মনে কিছু একটা আন্দাজ করতে পারল। মিথিলা মনে মনে বলল, আমি যা ভাবছি যদি সেরকম কিছু হয়ে থাকে তাহলে এখনই রাইসাকে সাবধান করতে হবে, আর বেশি দূর ব্যাপারটা গড়াতে দেয়া যাবে না। নাস্তা শেষ করে রাইসা মিথিলার রুমে আসলো। মিথিলা রাইসাকে পাশে বসালো। মিথিলা রাইসাকে বলল, আচ্ছা রাইসা, তুমি কি ওই দিন হায়ার ম্যাথটা ঠিকমতো বুঝতে পেরেছিলে? ভাইয়া কি তোমাকে ঠিকমতো বোঝাতে পেরেছিল? তোমাকে তো জিজ্ঞেস করার সুযোগ হয়নি। রাইসার সঙ্গে সঙ্গে বলে উঠল, হ্যাঁ ভাবি, মায়ান ভাই আমাকে অনেক সুন্দর করে হায়ার ম্যাথটা বুঝিয়ে দিয়েছে। মায়ান ভাই যে এত সুন্দর করে হায়ার ম্যাথ বোঝাতে পারে তা কখনো ভাবতেই পারিনি। আমি মায়ান ভাইয়ের সাথে ম্যাথ বোঝানোর টেকনিকটাই সম্পূর্ণ আলাদা। আরও অনেক কিছু বলতে লাগলো মাইনের সম্পর্কে রাইসা। আরও অনেক কিছু বলতে লাগলো মাইনের সম্পর্কে মিথিলা। মিথিলা মনে মনে ভাবলো মিথিলা যা সন্দেহ করেছিল তাই ঠিক। রাইসার মনে ভাইয়ের জন্য একটা অনুভূতি জাগ্রত হয়েছে, কিন্তু রাইসাকে বেশি দূর আগাতে দেওয়া যাবে না। একবার আমার ভাইটাকে অনেক কষ্টে আমাদের কাছে ফিরে পেয়েছি, আর আমি আমার ভাইকে হারাতে চাই না। তাই রাইসা মনে মনে সিদ্ধান্ত নিল আগামীকালকেই ওরা চলে যাবে। মিথিলা রাইসাকে বলল, রাইসা তুমি তোমার জিনিসপত্র ভালো করে গোছগাছ করে রেখে দাও, আমরা আগামীকালকেই চলে যাব। কেন ভাবি? ভাইয়ানা বললো আরও কয়েকদিন থাকতে। বাবা আর মায়ের অনেক কষ্ট হয়ে যাবে,
ওনারা তো ওখানে একা আছে। ঠিক আছে ভাবি। এই বলে রাইসা মন খারাপ করে মিথিলার রুম থেকে চলে গেল। রাইসা যেতে যেতে মিথিলা বলে উঠল, আম সরি রাইসা, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি চাই না আমার ভাই দ্বিতীয়বার আর কোনো কষ্ট পাক। রাইসা মন খারাপ করে ছাদে দাঁড়িয়েছিল। আগামীকালকেই রাইসার চলে যেতে হবে এটা ভাবতেই রাইসার কেন জানি খুব কষ্ট হচ্ছে। রাইসার মনে হচ্ছে রাইসা যাবে ঠিকই, কিন্তু ওর মনটা পড়ে থাকবে এই জায়গায়। রাইসার কোনো কিছুতেই এখন আর মন বসে না, সবসময় খালি মাইনের কথাই মনে পড়ে রাইসার। হঠাৎ মাইনের গলার আওয়াজ শুনতে পেল রাইসা। পিছনে তাকিয়ে দেখে মাইন হেসে হেসে কারোর সাথে ফোনে কথা বলছে। কথা বলার এক পর্যায়ে মাইন বলে উঠল, হ্যাঁ উর্মি বলো। রাইসার বুঝতে আর বাকি রইল না, উর্মি হয়তোবা মাইনের গার্লফ্রেন্ড। রাইসা আর নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। মাইন কথা শেষ করে নিচে নামতে গিয়ে দেখলো রাইসা একপাশে দাঁড়িয়ে আছে। মাইন রাইসার কাছে গেল, গিয়ে দেখলো রাইসা কাঁদছে। মাইন অবাক হয়ে গেল। মাইন রাইসাকে জিজ্ঞেস করলো, কি হলো রাইসা, তুমি কাঁদছো কেন? রাইসা মাইনের দিকে তাকিয়ে অঝরে কেঁদে দিয়ে যাচ্ছে। মাইন বুঝতে পারলো না রাইসা কাঁদছে কেন। রাইসার সাথে সাথে চোখ মুছে কোনো কথা না বলে মাইনের দিকে তাকিয়ে বলল, অনেক ভালো থাকবেন। আপনার আর আপনার হবু জীবনসঙ্গীর জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। এই বলেই রাইসা মাইনকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ছাদ থেকে নেমে গেল। রাইসার কথার মানে কিছু বুঝতে পারলো না মাইন। মাইন ভাবছে রাইসা এসব কি বলে গেল, হবু জীবনসঙ্গী মানে? কথাগুলো ভাবতে ভাবতেই ছাদ থেকে নিচে নেমে গেল মাইন। মাইনের অন্যমনস্ক থাকার কারণে হঠাৎ করে মিথিলার সঙ্গে মাইনের ধাক্কা লাগলো। ভাইয়া একটু সাবধানে হাঁটাচলা করবি তো, একটু আশেপাশে খেয়াল রাখবে তো। তুই এত কি ভাবতে ভাবতে হাঁটছিলি বলতো? রাইসার কি কিছু হয়েছে মিথিলা? রাইসাকে দেখে মনে হলো ওর মন অনেক খারাপ। ওকে দেখে মনে হলো ও কাঁদছিল। আমি জিজ্ঞাসা করলাম, আমাকে কিছু বললো না। এত হাসি খুশি একটা মেয়ে মন খারাপ করে আছে। ওকে এভাবে দেখে আমার খুব খারাপ লাগলো। একটু দেখিস তো মিথিলা, রাইসার কি হয়েছে? এই বলে মাইন চলে গেল। মাইনের চলে যাওয়ার দিকে তাকিয়ে মিথিলা মনে মনে ভাবলো। তবে কি ভাইয়াও না, আমি এসব কি ভাবছি? মিথিলা ভাবলো রাইসার কাছে এখনই যেতে হবে। রাইসার কাছে চলে গেল মিথিলা। আল থেকে সব কথা শুনছিল মেঘা। সব কথা শুনে মেঘাও মিথিলার পিছু পিছু গেল। রাইসার খুব কষ্ট হচ্ছিল। রাইসার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কিন্তু কেন? মাইন তো রাইসার কেউ নয়। তাহলে কেন মাইনের জন্য এত কষ্ট হচ্ছে রাইসার? রাইসার ফোনে একটা ফোন আসলো। ফোনের দিকে তাকিয়ে দেখলো রাইসার এক ক্লাসমেট ফোন দিয়েছে। ফোন ধরতেই রাইসার ক্লাসমেট বলল ওরা যে হায়ার ম্যাথের অ্যাসাইনমেন্টটা জমা দিয়েছিল সব থেকে ভালো মার্কস রাইসা পেয়েছে। রাইসার ক্লাসমেট ওকে জিজ্ঞাসা করলো, এত সুন্দর করে হায়ার ম্যাথটা কী করে রাইসা সলভ করলো? রাইসা কোনো কথার উত্তর না দিয়ে পরে কথা বলবে বলে ফোন কেটে দিল। ফোন রেখেই আরও বেশি কান্নায় ভেঙে পড়ল রাইসা। হঠাৎ রাইসার কাঁধে কে যেন হাত রাখলো। চমকে উঠল রাইসা। তাড়াতাড়ি করে চোখ মুছে নিয়ে পিছনে তাকালো রাইসা। দেখলো মিথিলা দাঁড়িয়ে আছে। তোমার কি হয়েছে রাইসা, কাঁদছো কেন? রাইসার সঙ্গে সঙ্গে নিজেকে সামলিয়ে নিয়ে পড়ল, না না ভাবি, কিছু হয়নি। আর কই, আমি তো কাঁদছি না। রাইসা, তোমার চোখ দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে তুমি কাঁদছিলে। কি হয়েছে বলো আমাকে। রাইসা আর নিজেকে সামলাতে পারল না। মিথিলাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। মিথিলা রাইসার চোখের পানি মুছে দিয়ে বলল, কি হয়েছে রাইসা, আমাকে বলো। রাইসা কেঁদে যাচ্ছে, কোনো কথা বলছে না। মিথিলা রাইসার হাত ধরে বলল, রাইসা আমি শুধু তোমার ভাবি না, আমি তোমার একজন ভালো বন্ধু। তাই আমাকে নির্দ্বিধায় খুলে বলো কি হয়েছে। আমার যে খুব কষ্ট হচ্ছে ভাবি। আমার ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আমি বলতে পারছি না, সহ্যও করতে পারছি না। কিন্তু কেন রাইসা, তুমি কি কাউকে পছন্দ করো রাইসা? রাইসা কিছুক্ষণ চুপ রইল। মিথিলা আবার রাইসাকে জিজ্ঞেস করলো, বলো রাইসা, কিছু বলছো না যে? রাইসা আর কোনো কিছু না ভেবেই চোখ বন্ধ করে বলে দিল রাইসা মাইনকে ভালোবাসে। কথাটা শুনে দাঁড়ানো থেকে বসে পড়ল মিথিলা। এই ভয়টাই পাচ্ছিল মিথিলা। তুমি এসব কি বলছো রাইসা, তোমার কি মাথা ঠিক আছে? হঠাৎ মিথিলার দরজার দিকে চোখ গেল, দেখলো দরজাটা খোলা। এসব কথা যদি কেউ শুনতে পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে।
তাই মিথিলা সাথে সাথে গিয়ে দরজাটা লাগিয়ে দিল। মিথিলা রাইসার কাছে আসতেই রাইসা মিথিলার হাত ধরে পড়ল। ভাবি, আজ পর্যন্ত কোনো ছেলের প্রতি আমার কখনো কোনো ফিলিংস তৈরি হয়নি। কোনো ছেলের প্রতি আমার কখনো কোনো আলগা কোনো ভালো লাগাও তৈরি হয়নি। তোমাদের বাসায় এসে একটু একটু করে মায়ান ভাইয়ের প্রতি আমার ভালোবাসার ফিলিংস তৈরি হয়েছে। বিশ্বাস করো ভাবি, আমার কথাই একটুও মিথ্যা নয়। আমি যা বলছি সম্পূর্ণ সত্যি বলছি। অসম্ভব রাইসা, এটা কোনোদিনও সম্ভব নয়। শোনো রাইসা, এই কথা তুমি বা আমি ছাড়া দ্বিতীয় কেউ যেন না জানে। আর এসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। কেন ভাবি, তুমি কেন এরকমভাবে বলছো? মায়ান ভাই কি কাউকে পছন্দ করে? কাউকে কি তার জীবনসঙ্গী হিসেবে পছন্দ করে রেখেছে? সেই মেয়েটার নাম কি উর্মি? না রাইসা, উর্মি ভাইয়ার স্টুডেন্ট। ভাইয়া নিজেকে সব সময় বিজি রাখার জন্য চাকরির পাশাপাশি একটা টিউশনি করে, যাতে করে ভাইয়া সব সময় ব্যস্ততার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে পারে। তাহলে ভাবি সমস্যা কোথায়? প্লিজ ভাবি, তুমি ভাইয়া আর বাবা মায়ের সাথে কথা বলো। মিথিলা বসে থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। এসব তুমি কি বলছো রাইসা? এইসব কথা মাথা থেকে সম্পূর্ণ ঝেড়ে ফেলো। কেন ভাবি? প্লিজ তুমি এমন করে বলো না ভাবি। ভাবি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি মায়ান ভাইয়াকে খুব ভালোবেসে ফেলেছি। তাছাড়া থাকা আমার পক্ষে সম্ভব নয় ভাবি। এটা কখনো সম্ভব নয় রাইসা, বোঝার চেষ্টা করো। কেন ভাবি? মিথিলা রাইসার অনেক জোড়াজুড়িতে রেগে গিয়ে জোরে বলে ফেল, কারণ আমার ভাইয়া বিবাহিত। কথাটা শুনে স্তব্ধ হয়ে গেল রাইসা। তুমি সব কি বলছো ভাবি? তাহলে ওনার বউ কোথায়? ভাবি নেই। নেই মানে? ভাবি প্লিজ তুমি আমাকে সবটা খুলে বলো, আমি জানতে চাই। প্লিজ ভাবি প্লিজ। আমি আর এই বিষয়ে তোমার সাথে একটা কথাও বলতে চাই না রাইসা। তুমি ভালো করে শুনে রাখো, এসব বিষয়ে তুমি আর কোনো রকম চিন্তাভাবনা ভুলেও করবে না। আমার সাথে বা আমার ভাইয়ের সাথে এসব বিষয়ে কোনো রকম কোনো কথাও বলবে না। বুঝতে পেরেছো? এই বলে মিথিলা রুমের দরজা খুলে রুম থেকে বেরিয়ে গেল। মেঘা এতক্ষণ দরজার বাহিরেই দাঁড়িয়েছিল। রুমের দরজা খোলার আওয়াজ শুনে আড়ালে চলে গিয়েছিল মেঘা। দরজার বাহিরে থেকে ওদের সব কথা শুনল মেঘা। মেঘা মনে মনে বলল, বাহ, এ তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। মেঘা দরজার বাহির থেকে যতটুকু শুনল আর যতটুকু বুঝলো, এতটুকুই যথেষ্ট মেঘার জন্য ভালো একটা প্ল্যান তৈরি করার। এই প্ল্যানটাকে কাজে লাগিয়েই মিথিলার কাছ থেকে নিঝরকে আলাদা করবে মেঘা। এই প্ল্যানটা যদি মেঘা সাকসেসফুল করতে পারে, তাহলে মেঘার রাস্তা একদম পরিষ্কার। মেঘা যেন খুশি আর মনে ধরছে না। খুশি মনে তাড়াতাড়ি করে নিঝরের কাছে চলে গেল মেঘা। মিথিলা চলে যেতেই রাইসা ধপাস করে নিচে বসে পড়ল। আমি যে সত্যিই মায়নকে খুব ভালোবেসে ফেলেছি। আমি মায়নকে কিছুতেই ভুলতে পারবো না। মায়ন যে আমার মনে প্রাণে গেঁথে গেছে। ওকে ছাড়া আমি আর দ্বিতীয় কাউকে আমার জীবনে আমি জায়গা দিতেও পারবো না, আর ভাবতেও পারবো না। মিথিলা ভাবি কথা সম্পূর্ণ না করেই কেন এভাবে চলে গেল? কিন্তু আমাকে যে সবটা জানতেই হবে। মায়নকে আমার জীবনে আমি চাই চাই চাই। মেঘা মিথিলার রুমের সামনে কিছুক্ষণ উকিচুকি দিয়ে দেখল মিথিলা রুমে নেই। নিচের রুমে একা একা বসে আছে। মেঘা ভাবলো এই সুযোগটাকেই মেঘার কাজে লাগাতে হবে। এইভাবেই মেঘার রুমের একটু সামনে এগিয়ে গিয়ে নির্ঝরকে বলল। নির্ঝর ভাইয়া, ভেতরে আসবো? নির্ঝর মেঘাকে দেখে বলল, হ্যাঁ মেঘা, আয়। তুই কি মিথিলার কাছে এসেছিস? মিথিলা রুমে নেই? নির্ঝরের মুখে মিথিলার কথা সহ্য করতে পারছে না মেঘা। উফ, সারাক্ষণ খালি মিথিলা মিথিলা আর মিথিলা। কেন নির্ঝর ভাইয়া, তুমি কি একটু আমার নামটা নিতে পারো না? মনে মনে কথাগুলো বলল মেঘা। মেঘা চুপ করে আছে দেখে নির্ঝর মেঘাকে ডাক দিয়ে বলল, কি হলো মেঘা, দাঁড়িয়ে আছিস যে, কিছু কি বলবি? আসলে ভাইয়া একটা কথা বলতে চাইছিলাম, কিন্তু কিভাবে যে বলবো বুঝতে পারছি না। দেখ মেঘা, এত ন্যাকামি না করে কি বলবি তাড়াতাড়ি বল। মেঘা মিথিলা আর রাইসার মধ্যে হওয়া সমস্ত কথাগুলো এবং তার সাথে আরও কিছু কথা বাড়িয়ে নিচ্ছরকে বলল। সব শুনে সাথে সাথেই বসে থেকে দাঁড়িয়ে নিচ্ছর বলল, হোয়াট, তুই এসব কি বলছিস মেঘা উল্টাপাল্টা? আমি কোনো উল্টোপাল্টা কথা বলছি না নির্ঝর ভাইয়া, আমি যা শুনেছি তাই বলছি। আর অবশ্যই এর পিছনে ভাবির কোনো হাত আছে।
তা না হলে রাইসা এতদূর পর্যন্ত ভাবার সাহস পেল কি করে? সব কথা শুনে নির্ঝর প্রচণ্ড রেগে রাইসার কাছে গেল। মেঘা তো আজ মনে মনে মহা খুশি। মেঘার প্ল্যানিং সাকসেসফুল হতে যাচ্ছে। মেঘার খুশি আর দেখে কে? বা নাটকটা তো মনে হচ্ছে খুব জমে উঠবে। নাটকটা দেখতে হবে এই ভেবেই নির্ঝরের পিছু পিছু মেঘাও গেল। রাইসার কাছে গিয়ে নির্ঝর দেখল রাইসা মন খারাপ করে বসে আছে। রাইসাকে জোরে ডাক দিয়ে নির্ঝর বলল, রাইসা, এসব কি শুনছি আমি? নির্ঝরের এমন রাগ দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেল রাইসা। ভয়ে ভয়ে আমতা আমতা করে বলল, কি কি হয়েছে ভাইয়ার? আমি এসব কি শুনছি রাইসা? কেন, কি শুনেছো ভাইয়া তুমি? মেঘার বলা কথাগুলো রাইসাকে বলল নির্ঝর। রাইসা প্রচণ্ডভাবে ভয় পেয়ে গেল। রাইসা ভাবছে ভাইয়া কথাগুলো জানলো কিভাবে? আমি আর মিথিলা ভাবি ছাড়া তো এই রুমে আর কেউ ছিল না, আর রুমের দরজা তো বন্ধ ছিল। তাহলে এই কথাগুলো ভাইয়ের কানে কিভাবে গেল? নির্ঝরের এত জোরে জোরে কথা বলার আওয়াজ শুনে মিথিলা সহ সবাই নির্ঝর আর রাইসার কাছে এলো। মিথিলা রাইসার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে রাইসা? নির্ঝর প্রচণ্ড রাগ দিয়ে মিথিলাকে বলল, আপনি একটা কথাও বলবেন না। আপনার একটা কথাও আমি শুনতে চাই না। কি ভেবেছেন কি আপনি? আপনি কোনোদিনও শুধরাবার মতো মেয়ে নন। মিথিলার দিকে আঙুল তুলে মিথিলাকে শাসিয়ে কথাটা বলল নির্ঝর। মেঘা কিছুটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কিছু দেখছিল আর মুচকি মুচকি হাসছিল। মেঘা সাকসেসফুল হতে চলেছে এই ভেবেই মেঘার আনন্দের সীমা রইল না। মিথিলা মনে মনে ভয় পাচ্ছিল নির্ঝরের কানে কি কথাটা চলে গেল। কিন্তু নির্ঝর কি করে জানবে? এই কথাটা তো মিথিলা আর রাইসা ছাড়া কারোর জানার কথা না। মিথিলার নির্ঝরের দিকে তাকিয়ে বলল, আপনি এইভাবে কথা বলছেন কেন আমার সাথে? কি করেছি আমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। একদম চুপ করে থাকবেন, একটা কথাও আপনি বলবেন না। কি করেছেন আপনি? কিছুই বুঝতে পারছেন না? ন্যাকা সাজছেন আমার সামনে? আপনার আশকারা পেয়ে আজকে রাইসা এত বড় ভুল সিদ্ধান্ত নিতে চলেছে। আর রাইসা, তুই ভাবলি কি করে তোর এই সিদ্ধান্তটা আমি বা বাবা মা কেউ আমরা মেনে নেব? যা ভেবেছিস এই পর্যন্ত স্টপ করে যা। সামনের দিকে আর এক পাও বাড়ানোর চেষ্টাও করবি না। আর শোন, আমরা এখনই এই মুহূর্তে এই বাসা থেকে চলে যাব। সব কিছু গোছগাছ করে নে। রাইসাকে কথাগুলো বলল নির্ঝর হঠাৎ সবার সামনে। রাইসা নির্ঝরকে থামিয়ে দিয়ে বলল, ভাইয়া, ভাবির কোনো দোষ নাই। ভাবি কিছুই জানতো না। তুমি শুধু শুধু ভাবিকে দোষী সাব্যস্ত করছো। আমি সবাইকে কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু ভাবি আমাকে নিষেধ করেছে বলে আমি কাউকে কিছু বলতে পারিনি। আর তুমি যখন সবটা জেনেই গেছো আর সবাই যখন এখানেই আছে, তাই আমি সবার সামনেই বলছি। রাইসা মায়নের কাছে গিয়ে মায়নের দিকে তাকিয়ে জোরে বলে উঠল, আমি মায়ানকে ভালোবাসি। লাভ ইউ মায়ান। রাইসার কথা শুনে উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল। মায়ন রাইসার কথা শুনে স্তব্ধ হয়ে গেল। নির্ঝর সাথে সাথে রাইসাকে থাপ্পড় মারতে গেল। সঙ্গে সঙ্গে মিথিলা যে নির্ঝরের হাত ধরে ফেল। আপনি কি করছেন এটা? রাইসা এখন যথেষ্ট বড় হয়েছে। আপনি এভাবে সবার সামনে রাইসার গায়ে হাত তুলতে পারেন না। নির্ঝর সাথে সাথে এক ঝটকায় নিজের হাতটা সরিয়ে নিয়ে বলল, রাইসা আমার বোন। আমি আমার বোনকে কি করব না করব এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি আর আমার বোনের ব্রেন ওয়াশ করবেন না। আর আপনি শুধরাবার মতো মেয়ে না। আপনাকে একটা সুযোগ দিতে চেয়েছিলাম, কিন্তু আপনি তার যোগ্য না। নির্ঝরের কথার মানে কিছুই বুঝতে পারল না মিথিলা। নির্ঝর রাইসার দিকে তাকিয়ে বলল, বাড়িতে গিয়েই আমি তোর বিয়ের ব্যবস্থা করব। রাইসা মায়নের কাছে যেয়ে মায়নের হাত ধরেই বলল, বিশ্বাস করুন, আমি আপনাকে অনেক ভালোবাসি। প্লিজ, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। আপনাকে ছাড়া দ্বিতীয় কাউকে আমি আমার জীবনে জায়গা দিতে পারবো না। প্লিজ কিছু বলুন আপনি, প্লিজ। মাইন কোনো কথা না বলে রাইসের হাতটা সরিয়ে দিয়ে ওখান থেকে চলে গেল। রাইসের পিছন থেকে মাইনকে কয়েকবার ডাক দিল, কিন্তু মাইন শুনল না। মিথিলা ওর মাকে বলল, মা তুমি ভাইয়ের কাছে যাও। মিথিলার মা তাড়াতাড়ি করে মায়ানের কাছে গেল। রাইসা হাঁটু গেড়ে বসে জোরে জোরে কেঁদে দিল। সঙ্গে সঙ্গে মেঘা বলে উঠল, দেখেছো নির্ঝর ভাইয়া রাইসা কতদূর এগিয়ে গেছে? এর মধ্যে অবশ্যই ভাবির সাপোর্ট আছে।
তা না হলে রাইসা এতদূর আগানোর সাহস পেত না। মিথিলা মেঘার দিকে তাকালো, তাকিয়ে দেখলো মেঘা মিটি মিটি হাসছে। মিথিলার বুঝতে বাকি রইল না এই কাজটা কে করেছে। মেঘা কোনোভাবে দরজার বাইরে থেকে আড়ি পেতে তাদের সব কথা শুনে নির্ঝরকে বলেছে। মিথিলা নির্ঝরের কাছে এগিয়ে গিয়ে বলল, আচ্ছা, আপনি এই কথাগুলো কার কাছ থেকে শুনেছেন বলুন তো আমাকে। মিথিলার কথা শুনে মেঘা একটু ঘাবড়ে গেল, মনে মনে বলল, নির্ঝর ভাইয়া আবার আমার কথা বলে দেবে না তো যে আমি নির্ঝর ভাইয়াকে কথাগুলো বলেছি? নির্ঝর মিথিলার কোনো কথার উত্তর না দিয়ে চলে গেল। অনেক বাঁচায় বেঁচে গেছি, ভাইয়া কিছুই বলেনি। মিথিলা ভাবিকে কথাগুলো মনে মনে বলল মেঘা। মিথিলা রাইসাকে উঠিয়ে ওর চোখের পানি মুছে দিয়ে বলল,